এক্স ওয়াইফ বলেছিল যে তুই একা মানুষ করতে পারবি না। আমার ছেলের ওপেনার সার্জারি হয়েছিল 3 বছর বয়সে। অপারেশনে সাকসেসফুল হলো, তখন আমার একবার মনে ছিল ইয়েস আই ডিড। আর ভালো লাগছে না, কতবার চাইবো কাজ, কত কাজ চাইবো, প্রত্যেকবার প্রমাণ করবো যে আমি কাজ করতে পারি, আমি অভিনয় করতে পারি, আমি চরিত্র হয়ে উঠতে পারি। জাজ ফাইনাল রাউন্ডে এসছেন মিঠুন চক্রবর্তী, আমি তো দেখে পুরো রীতিমতো অবাক। সঙ্গীত বাংলা থেকে আমাকে বেশ কিছু চিটস দেওয়া হয়েছে। এখন এগুলো তুলে এর মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে, কী প্রশ্ন আছে আমি জানি না। এগুলো যে কোনো একটা তুলতে হবে, তুলে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। কতটা সফল হবো জানি না, বাট চেষ্টা করব। সিঙ্গেল ফাদার হিসেবে ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে একটা সিচুয়েশন যখন যখন মনে হয়েছে আর পারছি না, একটা সিচুয়েশন যখন মনে হয়েছে ইয়েস আই ডিড ইট। যখন মনে হয়েছে আর পারছি না, একদম হয়নি। আর পারছি না হয়নি। আর পারছি না এটা কখন হয়েছে? যখন সেটা আমার ছেলেমেয়ের ক্ষেত্রে নয়, সেটা আমার স্ট্রাগলের ক্ষেত্রে অনেক সময় হয়েছে। করতে করতে কাজ পাচ্ছি না, তখন মধ্যে দুস আর পাচ্ছি না। সুতরাং এই ছেলেমেয়েকে বড় করতে গিয়ে আর পারছি না সিচুয়েশন আমার জীবনে আসেনি, আসবেও না, আসতে দেবও না আমি। আর একটা সিচুয়েশন যখন মনে হয়েছে ইয়েস আই ডিড ইট, সেটা একবার না, দুবার। আমার ছেলের ওপেনার সার্জারি হয়েছিল 3 বছর বয়সে। যখন অপারেশনে সাকসেসফুল হলো, তার আগে অনেকটা আমার এবং আমার ছেলের তো স্ট্রাগল ছিলই, ওকে ওরা ফেস করতে হয়েছে। এবার তার জন্য তখন আমাকেও অনেক দৌড়দৌড়ি করতে হয়েছে। যখন ও মোটামুটি সুস্থ হলো, প্রপার পুরোপুরি সুস্থ হয়নি, অপারেশন সাকসেস হলো, তখন আমার একবার মনে ছিল ইয়েস আই ডিড। আর আমার মেয়ে যখন পিএইচডি করতে নেদারল্যান্ডস গেল, আমার ডিভোর্সের সময় আমার এক্স ওয়াইফ বলেছিল যে তুই একা মানুষ করতে পারবি না, এখন করে দেখাবো। তো যখন আমার মেয়ে পিএইচডি করতে নেদারল্যান্ডস গেল, তখন আমার মনে ছিল ইয়েস আই ডিড ইট। পেরেছি উত্তর দিতে। নেক্সট, এই দুটো সিচুয়েশনে শাগনিক কী করে? যখন খুব দুঃখ হয়, যখন খুব আনন্দ হয়। যেটা করতাম সেটা বলা যাবে না, এখন যেটা করি, খুব দুঃখ হলে গান শুনি, খুব আনন্দ হলে নাচ করি। এটাও পারলাম। চ্যাম্পিয়নের সেটে ফার্স্ট শট ভিলেনের ক্যারেক্টার কি মনে হচ্ছিল সেই সময়? বাপ রে বাপ। এক তো চরিত্রটা কীভাবে পেয়েছিলাম আপনাদের বললাম আমি, ওরকম একটা অফিসের মধ্যে ওরকম বাড়াবাড়ি করে চরিত্রটা পেয়েছিলাম। তারপর ফার্স্ট শট ছিল, স্টুডিওটা এখন আর নেই, টেকনিশিয়ান 2 ছিল স্টুডিওটা, সেটা উঠে গেছে। সেখানে ফার্স্ট দিন শট দিতে গেছি, জিতের দাদার যে ক্যারেক্টারটা করেছিল সিদ্ধার্থ, সে এখন আর অভিনয় করে না, তাকে মেরে আমি হসপিটালাইজ করে দিয়েছি, সে শুয়ে আছে। আমি গিয়ে তাকে দেখা করতে গেছি, শটটা দিচ্ছি, সামনে বসে আছে মিস্টার শ্রীকান্ত মহতা। উনি দেখছেন যে আমি কীভাবে শটটা দিই। আমার চ্যাম্পিয়নের প্রথম, ইনফ্যাক্ট আমার ইন্ডাস্ট্রিতে বলতে গেলে ওরকম একটা বড় মাপের চরিত্রের প্রথম শট, এবং উইথ প্রপার ডায়লগ সব কিছু নিয়ে। সেখানে মিস্টার রবি কিনাগি আছে, এবার আমি অভিনয়টা করতে যতটা নর্মাল ছিলাম, আমি আগে থেকে স্ক্রিপ্ট পড়ে ভালো করে ভেবে নিয়েছি কী করবো কি না কি করবো, হ্যাঁ এখানে থাকবে, এই করবো, এই বলবো, এইভাবে ডায়লগটা বলবো, সব নিয়ে। কিন্তু শট দিতে গিয়ে দেখছি সামনে বসে আছেন শ্রীকান্ত মহতা। একটু হলেও আমি বিচলিত হয়েছিলাম, একটু হলেও। কারণ হয় না যে আমি উত্তরটা জানি, ক্লাসে আমি জানি, আমি প্রিপেয়ার্ড, ফুলি প্রিপেয়ার্ড, আমি হোমওয়ার্ক করে গেছি, আমি যা যা প্রশ্ন আসবে আমি উত্তর দিতে পারবো। দুম করে ক্লাসের মধ্যে প্রিন্সিপাল স্যার চলে আসলো, ক্লাস টিচার তো আছেনি, দুম করে প্রিন্সিপাল চলে আসলো, ইয়েস স্ট্যান্ড আপ, টেল মি দ্য আনসার। এবার আমি তো প্রিপেয়ার্ড ছিলাম, গিয়ে বলবো ক্লাস টিচারকে, হট করে চলে এসেছেন প্রিন্সিপাল। একটু ওই বিচলিত, হ্যাঁ ইয়া নো, দেন আই ম্যানেজড এনিওয়ে। দ্য মোমেন্ট ইউ রিয়েলাইজড যে তোমার এবার নতুন করে জীবন স্টার্ট করা উচিত, কি মনে হয়েছিল সেই মোমেন্টে? নতুন করে জীবন স্টার্ট করা উচিত, এটা মনে হয়েছিল আমার যখন 2014-তে আমার বাবা চলে গেল। তার আগে অবধি না শাগনিক, আমি হু কেয়ার স্টেপের একটা অ্যাটিটিউড ছিল আমার, আই ডোন্ট কেয়ার, ও দেখা যাবে, ও ঠিক আছে। তখন আরও বেশি না প্রতিবাদী এসব ছিলাম, বিপ্লবী টাইপের,
বাবা চলে যাওয়ার পর না মাথার উপর না মানে বলতে বলতে শিট, মানে বাবার আমি বিশ্বাসই করিনি, আমি এখনো বিশ্বাস করি না মাঝে মধ্যে, মানে 10-12 বছর হয়ে গেছে, এখনো মাঝে মধ্যে মনে হয় বাবার ছবি দিকে থাকে, তুমি চলে গেলে, সিরিয়াসলি চলেই গেলে। তো প্রশ্ন কি ছিল? হ্যাঁ, ওই 14 পরে মনে হলো যে আমি এবার তো আমাকে নতুন করে ঘুরতে হবে, মানে আর তো সেই সাপোর্ট সিস্টেমটা নেই আমার, যে হ্যাঁ কে পেছনে বলার, যতই আমার সঙ্গে আদায় কাজ করে সম্পর্ক থাক বাবার সাথে, বাবা অভিনয় জগৎটা খুব একটা পছন্দ করতেন না, মানে একদম কাট্টার বিজনেসম্যান ছিলেন, কিন্তু তবুও বাবা তো একটা তো পেছনে একটা বিশাল ছাতা মাথার ওপরে বাবা আছে, তো সেই ছাতা যখন সরে গেল তখন মনে হয়েছিল যে নতুন সাগ্নিক, দায়িত্বও আছে, অভিনয়ও আছে, সবটা মিলে একটা নতুন জগৎ তৈরি হলো, আবার নতুন করে শুরু করতে হবে। অনেকটা কাম, অনেকটা শান্ত হওয়ার চেষ্টা করেছি, পারিনি। একটা ডান্স রিয়েলিটি শোতে ফার্স্ট টাইম মিঠুন চক্রবর্তীর সামনে ডান্স আর তার থেকে কমপ্লিমেন্ট পাওয়া, ও এটা তো মানে প্রিয় প্রশ্ন বলতে গেলে এটা আমার। আমি ছোটোবেলা থেকে মিঠুন চক্রবর্তী ফ্যান। আমি মায়ের সাথে ডিস্কো ডান্স দেখতে গেছিলাম, দেখে বেরিয়ে এসে নিজের মনে মনে ঠিক করেছিলাম, আমার মনে আছে, আমার মনে মনে ঠিক করেছিলাম আমি বড় হয়ে মিঠুন চক্রবর্তী হবো, ওনার মতো ডান্স করবো, ওনার মতো সুপারস্টার হবো। সেই বাড়ি এসে ঝুলপি ফুলপি কেটে নিয়ে বাবা থেকে বিভৎস মারফার খেয়ে বাবা হোস্টেলে ভর্তি করে দিল কার সঙ্গে, কিন্তু ওই মিঠুন চক্রবর্তী ভূতটা গেল না সামহাও, এটা ভগবানের আশীর্বাদ। কলকাতার ডান্স রিয়েলিটি শো হচ্ছিল, আমি পার্টিসিপেট করেছি, প্রায় সব ছেলে যারা যারা সেলিব্রিটি ডান্সার ছিল পুরুষ, তারা প্রায় আউট হয়ে গেছে, শুধু মহিলারও 5-6 জন মহিলা আছে, তার মধ্যে আমি একজন পুরুষ। জাজ ফাইনাল রাউন্ডে এসছেন মিঠুন চক্রবর্তী, আমি তো দেখে পুরো একদম রীতিমতো অবাক, মিঠুন চক্রবর্তী সিরিয়াসলি। আর আমার সেদিনকে কিসে পারফর্ম করছি, আমার ডিস্কো ডান্সার, আমি জানতাম না উনি আসবেন, আমি পারফর্ম করছি আমার ডিস্কো ডান্সার বসে আছে সামনে, পারফর্ম করলাম, করার পর সবাই জিজ্ঞেস করলো, যে অ্যাঙ্কার ছিল জিজ্ঞেস করলো যে দাদা কেমন লাগলো শাগনিকের নাচ? মিঠুন চক্রবর্তী বললেন খুব ভালো নেচিস, কার থেকে শিখেছিস? আমি বললাম দাদা আপনার থেকে। যা বাবা আমি কবে শিখালাম, এনিওয়ে খুব ভালো নাচিস। তো দ্যাট ওয়াজ আ কমপ্লিমেন্ট বলতে, আমার কাছে এখনও সেটা মনে থাকে সেই দিনটার কথা। প্রচুর প্রশ্ন। একটা সিচুয়েশন যেখানে মনে হয়েছে যে আর কাজ করব না, প্রায় মনে হয় যখন কাজ থাকে না, মাসের পর মাস বসে আছি, তখন মনে হয় তো আর ভালো লাগছে না, কতবার চাইবো কাজ, কত কাজ চাইবো, প্রত্যেকবার প্রমাণ করবো যে আমি কাজ করতে পারি, আমি অভিনয় করতে পারি, আমি চরিত্র হয়ে উঠতে পারি, আমি এই চরিত্র হয়েছি, আমি ওই চরিত্র হয়েছি, আমি ভিখিরি হয়েছি, আমি চাষি হয়েছি, আমি ডক্টর হয়েছি, আমি ভিলেন হয়েছি, আমি কমেডিয়ান হয়েছি, এত কিছু করেছি, এত এই তো এইটুকু ইন্ডাস্ট্রি, এত লোকে তো এমন তো নয় যে লোকে দেখেনি, এমন তো নয় যে লোকে শাগনিককে চেনে না কিংবা শাগনিকের এবিলিটি জানে না, তা সত্ত্বেও কাজ পাচ্ছি না, বাড়িতে বসে আছি, আর পারবো না, আর করবো না, ছেড়ে দেবো। কিন্তু ওই ভেতর থেকে একজন বলে ওঠে হেরে গেলি, জানি না কি বলে, সেই আওয়াজটা এখনো আছে বলে না এই লড়াইটা চলছে, এই শাগনিকটা এখনো জীবিত আছে। যেদিন ওই আওয়াজটা বন্ধ হয়ে যাবে আমিও বন্ধ। তোমার কাছে একজন আইডিয়াল লাইফ পার্টনারের ডেফিনেশন কি? বন্ধুত্ব। আইডিয়াল লাইফ পার্টনার একমাত্র সে বন্ধু হলেই সে, তার সঙ্গে সম্পর্কটা ভালো থাকবে। আমি আমার দিক থেকে বললাম, সবার কাছ থেকে কী হবে সেটা সবার কাছে আলাদা হতেই পারে, কিন্তু আমার কাছে মানে আমার যে এখন আমার ওয়াইফ শম্পা বন্দ্যোপাধ্যায়, সে আমার বন্ধু। ইনফ্যাক্ট আমার কাছে আমার সঙ্গে বিভিন্ন বন্ধুত্বের জায়গায় আছে, যেমন আমার ছেলেও আমার বন্ধু, আমার মেয়েও আমার বন্ধু, তাদের সঙ্গে আমার বাবা ছেলে কিংবা বাবা মেয়ের সম্পর্ক নয়, তাদের সঙ্গে আমার বন্ধু। আমার ভাগ্নে আমার সঙ্গে থাকে, সেও আমার বন্ধু। আমার ছোটো মেয়ে
মানে আমার সেকেন্ড ওয়াইফের তার মেয়ে, সেও আমার বন্ধু, মানে কারোর সঙ্গে আমার বাবা কিংবা এই সম্পর্কে সবটা বন্ধু, এবং আমার যে লাইফ পার্টনার আমার ওয়াইফ, সেও আমাকে বন্ধু তাকে আমি সবটা বলতে পারি, এবং সেও আমাকে সবটা বলতে পারে, নির্দ্বিধায় বলতে পারে। এই নির্দ্বিধায় যেদিনকে বলাটা হয়ে উঠবে না, যেদিনকে লুকোচুরিটা থেকে যাবে না, সেদিনকে সম্পর্কে আস্তে আস্তে না একটা শেড চলে আসে, একটা শেডি ব্যাপার চলে আসে, আমি দেখেছি। ওই জন্য বন্ধুত্ব থাকাটা খুব দরকার এটা লাইফ পার্টনারের। একটা সিচুয়েশন যেখানে তোমার খুব মন খারাপ হয়েছে অ্যান্ড ইউ লস্ট অল হোপস। এটা তো বললাম, এরকম তো প্রায়ই হয় যে অনেক কাজে অনেক সময় করলাম, করার পরে রিসেন্টলি আমার মনে হয়েছে আমি একটা সিরিয়ালে অভিনয় করছিলাম, আমাকে নিল মানে প্যারালাল লিড ক্যারেক্টারে, বললো এটাই চলবে এবার। ডিরেকশন যিনি ডিরেকশন দিচ্ছিলেন পরিচালক, ওনার পরিচালনা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। মানে উনি খুবই মানে কি বলবো বুকিশ ওয়েতে কাজ করছিল, ক্রিয়েটিভ ওয়েতে নয়। আমি কিছু বলছিলাম করছিলাম, তো উনি আমাকে সবার সামনে দিয়ে অপমান করলেন। না না, এইভাবে তো হচ্ছে না, তুমি ভুল বলছো। তো পরিচালক মানেই তো নয় যে তুমি সবসময় ঠিক বলবে। পরিচালক অভিনেতার মধ্যে একটা ভালো সম্পর্ক থাকা উচিত, লেনদেনের সম্পর্ক। মানে আমি তোমাকে যেটা বলছি তোমার ভালো না লাগতেই পারে, বা তুমি যেটা বলছো আমাকে সেটা আমার ভালো না লাগতেই পারে। তার মানে তো এটা না যে দুজনের মধ্যে একদম সম্পর্ক চ্যুত হয়ে গেল। তো সামহাও আমার বললাম সেটা ওনার খারাপ লেগেছিল। 2-3 দিন পর আমার পুরো ক্যারেক্টারটা অফ হয়ে গেল। আমি মানে তাহলে কি বলবো না, না বলেও থাকতে পারবো না, কাজ করবো না, কাজ ছেড়ে দেবো, সব থেকে না একদম তালগোল পাকিয়ে গেল। মানে তো ভালো লাগছে না, মানে সিরিয়াসলি আই লস্ট অল হোপস দ্যাট টাইম। তারপর আবার ওই ভেতরের মানুষটা জেগে উঠলো, ছেড়ে দে, নতুন করে শুরু কর, আসবে আরও কাজ আসবে, হেরে গেলে চলবে না। সামনে এখনো শেষ হয়নি। একটা মোমেন্ট যেটার কথা ভাবলেই তোমার মুখে একটা স্মাইল চলে আসে। এটা একটা মোমেন্ট হবে না, এটা বেশ কিছু মোমেন্ট। যেমন আমি খুব ইয়াং বয়সে বাবা হয়ে গেছিলাম। শুনলে আপনারা হেসে ফেলবেন, অবাক হয়ে যাবেন, আমাকে বলবেন অত বেড়ে পাকা। 23 বছর বয়সে আমি বাবা হয়েছিলাম। তো ওই মোমেন্টে যখনই মাথায় আসি, আমার বন্ধুরা এসে বলছে তুই বাবা হয়ে গেছিস। মানে আমি নার্সিংহোমে বাইরে দাঁড়িয়ে আছি, আমার বন্ধুরা গেছে, গিয়ে বলছে তুই বাবা হয়ে গেছিস। আমি বললাম আমি ভেতরে যাচ্ছি। আমি ভেতরে গেছি, আমার বাবা বলল, আমার মেয়ে হয়েছিল প্রথম, আমার মেয়ে হয়েছে, আমার বাবা বলল, আমার ডাক নাম ধরে ডেকে বলল মেয়ে হলে সোনা দিয়ে দেখতে হয়। আমি এতটাই মাথা মোটা, আমি সোনা দিয়ে দেখতে হয়, তো মানে কোনো কিছু সোনা দিয়ে মেয়েকে দেখতে হয়, এটা আগেকার লোকেদের এটা মাথায় ওইসব ছিল ধারণা। তো আমি সেই কথাটা বুঝিনি, আমার হাতে একটা সোনার আংটি ছিল। আমি আংটিটা এরম করে খুললাম, এরম করে দেখলাম মেয়েকে। বাবা মাথায় চাঁটি মারলো, কী করছিস? আমি তো বলে সোনা দিয়ে দেখতে হয়। তো ওটা মাথায় আসলে হাসি পেয়ে যায়। প্রশ্নটা ভুল আছে, তবু আমি আপনাদের বলছি, আজকে শাগনিক চ্যাটার্জি যদি 18 বছরের শাগনিক চ্যাটার্জির সঙ্গে দেখা করে কি বলবে? প্রথম কথা, আমি চ্যাটার্জি নই, আমার সারনেম চ্যাটার্জি নয়। আমি এটা বড় করে বলছি। এবার সেটা হচ্ছে শাগনিকটা আমার ফিল্মের নাম, শুধু শাগনিক। এরকম অনেক অভিনেতা আছে যাদের নাম একটা অন্য, রিয়েল নাম অন্য। আমি ফর এক্সাম্পল ধরুন অক্ষয় কুমার, ওনার রিয়েল নাম কি? রাজীব ভাটিয়া। এখন ওনাকে তো কেউ বলবে না যে অক্ষয় ভাটিয়া। অক্ষয় কুমারটা ওনার ফিল্মের নাম। যেমন দিলীপ কুমার, ইউসুফ আলী খান, দিলীপ খান তো বলবে না, দিলীপ কুমার। তেমনি আমার একটা অন্য নাম আছে, অরিজিনাল নাম, আধার কার্ডে যে নামটা আছে। শাগনিকটা আমার ফিল্মের নাম, আমার এই শাগনিকের পেছনে কোনো সারনেম নেই, শুধু শাগনিক। এবার এই শাগনিক যদি 18 বছরের শাগনিকের সাথে দেখা করে, সে বলে মন দিয়ে পড়াশোনাটা কর আগে,
তারপর ফিল্মে যাবি, সিকিউরিটি থাকবে।